আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনা আছেন জনাব AKM পাটোয়ারি। উপস্থাপনায় আছি আমি সিনহা MSI। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের সমসাময়িক প্রেক্ষাপট নিয়েই কথাবার্তা বলবো আমরা। আমাদের বিষয়বস্তু হচ্ছে বন্যা পরবর্তী করণীয়টা কী, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি দুজন বিখ্যাত ব্যক্তিকে যারা দেশ ও জাতির জন্য কথা বলে যান এবং বিভিন্ন সমস্যাকে তারা গভীরে যাওয়ার চেষ্টা করেন। আমার ডানে আছেন অধ্যাপক ডক্টর মুখলেসুর রহমান, উনি সাবেক জনপ্রশাসন সচিব। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, উনি একজন সাবেক সচিব। অধ্যাপক ডক্টর মুখলেসুর রহমান, এই যে বন্যাটা হয়ে গেল, বন্যা আসবে বন্যা যাবে, এটা তো প্রতি বছর আসতেছে, আসলে এখানে করণীয়টা কী এবং কতটুকু আমরা করতে পারতেছি? আমি যখন চিটাগাং ডিভিশনাল কমিশনার, তখন এরকম একটা ল্যান্ডস্লাইড হলো মুষলধারে বৃষ্টির কারণে। সারা দেশ থেকে চিটাগাং কাটা, এবং মেইনলি অ্যাফেক্টেড হলো দুইটা জায়গা, একটা হলো ক্যান্টনমেন্টের ইনসাইড, আর একটা হলো চিটাগাং ইউনিভার্সিটির ইনসাইড। এবং আমার মনে আছে 3 দিনের আমরা উদ্ধার কর্মসূচিতে 127টা ডেড বডি উদ্ধার করেছিলাম। এরপরে আমরা 3 দিন পরে উদ্ধার কমপ্লিট করি যে আর ডেড বডি হয়তো পাওয়া যাবে না। আমরা প্রথমেই যে কাজটা করলাম, যে কে কোথায় ছিল, একটা গ্রুপের দায়িত্ব দিলাম যে এদের তালিকা করো। আর একটা গ্রুপের দায়িত্ব দেওয়া হলো, সাধারণত যেটা হয় লঙ্গরখানাস করা, এই রুটি বানানো ঝামেলা থাকে। আমরা এই এতগুলো লোকের এবং যারা কাজে জড়িত এবং উপর থেকে যে ইনস্ট্রাকশন সময় উই আর কাট আপ, তখন আমরাই সিদ্ধান্ত নিলাম যে এখানে এখন কি করণীয় আছে। প্রথম কথা হলো আশ্রয় দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কয়টা আছে আমরা খুলে দিলাম। আর ক্যান্টনমেন্টের ভিতর হওয়াতে একটা বড় সুবিধা ছিল, ক্যান্টনমেন্টের কিছু এক্সেসরি কিছু সুবিধা যেটা ওনারা ট্রেনিংয়ে ইউজ করেন, এই জিনিসগুলো ওনারা ওপেন করে দিলেন। তো থাকাটা সমস্যাটা মিটে গেল, খাওয়াটা মিটে গেল। কিন্তু আমরা এটাকে যদি বলি থিঙ্ক বিগ স্টার্ট স্মল অ্যাক্ট নাও, আমরা অন্যভাবে যদি বলি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যম মেয়াদী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্বল্পমেয়াদীর মধ্যে আমরা বললাম যে এইখানে যারা বাস করতেন কী কারণ হয়েছে সেটা পরে, এদের তালিকাটা চূড়ান্ত করা। কারণ আমরা যখন এদেরকে আমরা টিন অথবা ঘরবাড়ি করে দেওয়া হবে সরকারের তরফ থেকে, তখন আমাদের একটা প্রচলিত ধারণা আছে, এটা ইন বিটুইনে আমি বলে ফেলি, যে এই সমস্ত ডিজাস্টার ম্যানমেড অর হোয়াট এভার ইট ইজ, যদি ন্যাচারাল হয়, মানুষের একটা প্রচলিত ধারণা সরকার সব এগিয়ে আসবে, এবং আসেও। আমাদের মতো দেশে সরকারই প্রথম দায়িত্ব পালন করে, তারপরে হয়তো অন্য অনেকে সম্পৃক্ত হয়, কিন্তু লিড সরকারই থাকে। তা আমাদের 3 ভাগ করলাম, যে একটা সমাধান হয়ে গেল। মিডিয়াম হলো যে ইমিডিয়েট এদেরকে কোথায় স্থানান্তর করবো, ভেন্যুটা কী, এবং তাদের এখানে যদি দেই সেখানে তারা কীভাবে থাকবে, এবং এখানে যদি ডিসিপ্লিন মেনটেন না হয় আরেকটা সমস্যার সৃষ্টি হবে। থার্ড যেটা হলো লং রান প্ল্যানিং। লং রান প্ল্যানিংয়ে যে প্রতি বছর এরকম বর্ষা অথবা বৃষ্টি অথবা বন্যা, আমরা যেটাকে বলি ন্যাচারাল ডিজাস্টার আসবে, সেই জায়গাটাতে আমাদের কোনো পরামর্শ সরকারকে দিতে পারবো কি না বাস্তবতার আলোকে। তো যেহেতু আমরা কমিশনার ছিলাম, আমাদের ডাইরেক্ট কন্ট্রোল ছিলেন ক্যাবিনেটে, ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি এটা করে, তাদের কিছু স্ট্যান্ডিং রুলস আছে, সিগন্যাল 1, 2, 3 এরকম বলা আছে। তা আমরা এগুলো করে 3 ভাগ করলাম। 3 ভাগ করার পরে আমাদের এর সাথে অনেকেই যুক্ত হলেন, তার মধ্যে UNDP একটা। আর ওয়ার্ল্ডের যত মিডিয়াস, আমরা জানি না কীভাবে সবাই আসলো এবং সবাই ইন্টারভিউ করলো, এবং এই ইন্টারভিউর ফলে এটা গ্লোবালি একটা ফোকাস পেল যে এত বড় ডিজাস্টার হয়েছে। এখন হয়তো একটা ডিজাস্টার এর চেয়ে বেশি লোকও মারা যেতে পারে, কিন্তু ওই সময়ের জন্য এটা 2007 সাল। তা ওখান থেকে আমাদের যে লেসন লার্নিং, লং রানের যে পরামর্শগুলো আমরা দিয়েছিলাম, আমি যদি বলি 2007, তাহলে 19 বছর আগের ঘটনা। এখন পর্যন্ত এইগুলো আমরা কি বলবো, যে বাস্তবায়ন ওই প্যারাওয়াইজ অথবা ওই সেকশন ওয়াইজ হইতে হবে, নট নেসেসারিলি, কিন্তু চিটাগাংয়ের যে মূল সমস্যার কারণে এগুলো হয়েছিল, একটা হলো জলাবদ্ধতা। চিটাগাংয়ের মূল সমস্যা আমাদের সিলেটে যেরকম হয়, ঝর্ণা থাকে, কেউ বলে আমরা এই খাল নালা অথবা আমরা স্প্রিং বলি যেটাকে, এই স্প্রিংয়ের একটা ক্যাপাসিটি আছে, এত ঘন্টা বৃষ্টি হলে এততে হলে এই পানিটা চলে যাবে। আর চিটাগাংয়ের একটা প্লাস পয়েন্ট আছে, সমুদ্রের জোয়ার ভাটা, 4 বার পানি, 2 বার আসে 2 বার যায়। তো এইখানে তো পানি জলবদ্ধতা হওয়ার প্রশ্ন ওঠে না। সমস্যাটা হলো এই
পুরা চিটাগাং যে জনবসতি এবং ওই এলাকার যে পানিটা বের হবে, এটার যে কোয়ান্টিটি, হয়তো প্রথমের দিক বড় চওড়া আছে, আস্তে আস্তে নামতে নামতে শেষের দিকে যে দেখা যায় চিকন হয়ে গেছে, বিকজ অফ অকুপেশন অফ, আমরা যে অবৈধ দখলের কারণে নালা বন্ধ হয়ে গেছে। তো এটাকে শেষ করার জন্য যেটা দরকার, এই অবৈধ দখল উচ্ছেদ করার জন্য আমাদের অবৈধ দখলের আইন আছে, কিন্তু প্রয়োগ করা ইজ টু টাফ। এটা শুধু আজকে না, বহু আগে থেকে। এবং এখন যে আমাদের এই বর্তমান সরকার খাল খনন কর্মসূচি নিয়েছেন, এটার মধ্যে যদি অ্যাড করা যায়, আমি জানি না, প্লেন ল্যান্ডে যেমন পঞ্চগড়ে, দিনাজপুরে, রংপুরে, ওখানে খাল খনন। আমি আপনার কাছে আসবো, আমি এখানে ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, আপনারও তো বিচিত্র অভিজ্ঞতা, সচিব মানি ঘাত প্রতিঘাত অনেক জানা বোঝা, আপনি কীভাবে দেখছেন পুরো বিষয়টি? বন্যার উৎপত্তি, বিকাশ, বিনাশ সবই একই প্রক্রিয়া হয়। তবে বেশ কিছু বৈজ্ঞানিক টার্ম ইদানিং বেশ প্রচলিত হচ্ছে, এল নিনো এবং লা নিনো। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ুর বিশেষ একটি অবস্থা। এবছর যেটাকে বলা হচ্ছে যে 2026-এ লা নিনো খুবই মানে অন্য রকমের একটা প্রতিক্রিয়া, বিরূপ একটা প্রতিক্রিয়া এটা সৃষ্টি করবে, এবং সেটা করার আলামত ইতিমধ্যে খুবই দৃশ্যমান। ইউরোপে এখন দেখেন, আমরা সেদিন পত্রিকায় পড়লাম যে ইউরোপে কেবল স্পেনেই 10,000 মানুষ গরমে মারা গেছে। পুরো ইউরোপ এবং আমেরিকা জুড়ে প্রচণ্ড তাপমাত্রা, এবং এই তাপমাত্রায় এবার রেকর্ড উচ্চতায় যাবে, এটা ধারণা করা হচ্ছে। ঠিক এল নিনো এবং লা নিনোর বৈশিষ্ট্য হচ্ছে, যখন ওখানে প্রচণ্ড তাপমাত্রা হবে তখন এদিকে প্রচণ্ড বৃষ্টি হবে এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে। আমাদের এখানে দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃষ্টিপাত বেশি হচ্ছে, লা নিনোর একটা প্রভাব আছে। এটার সাথে মৌসুমি যে বায়ু আমাদের এখানে, যেটার কারণে আমাদের বৃষ্টি হয়, সেটা খুব সক্রিয় আছে। এটার বাইরে যেটা বন্যার বাংলাদেশে প্রধানত দুটো কারণ, একটা হচ্ছে যেটা প্রাকৃতিক, যেটা আমরা জানি, সেটা হচ্ছে যে এটা একটা নিম্ন জলাভূমি, একটা প্লাবন জলাভূমি, এবং এটা হচ্ছে একটা নিম্ন বদ্বীপ, এবং এটা হচ্ছে ভাটি, সব মানে আমার তলানির দেশ। ফলে হিমালয়ের যে বরফগোলা পানি আর হিমালয়ের যে বন্যা, সেটা নেপাল হয়ে ভারত হয়ে পড়ে আমাদের, এটা হচ্ছে বঙ্গোপসাগরের এই চ্যানেলে গিয়ে মেশে। এটাতে আমাদের তেমন কিছু করার নাই। আমাদের নদীর যে ড্রেজিং, যে রিভার সিস্টেম বাংলাদেশে, আমি যদি বলি যে না, আমাদের রিভারগুলোকে আমরা ড্রেজিং করে এটা নাব্যতা বজায় রাখবো, নদীর তলে যে ভরাট হয়ে গেছে, এটা বলা যায়, কিন্তু এটা একটা অনেকটা স্বপ্নবিলাস। এত বড় একটা প্রজেক্ট, এই পুরো বাংলাদেশের নদী ব্যবস্থা ড্রেজিং করে সচল রাখা, আর ওখান থেকে আসতেই থাকবে, আর আমরা প্রত্যেক বছর করতেই থাকবো, এটা আসলে এটা হচ্ছে অসম্ভব একটা কল্পনা। এর বাইরে যেটা আছে, মনুষ্য সৃষ্ট যে সকল কারণগুলো, যেগুলো আমরা আসলে করতে পারি, আমরা যদি সত্যিকারভাবে চাই, সরকার যদি চায়, মানুষ যদি চায়, তাহলে সেটা করা সম্ভব। খাল, ঢাকা শহরে আজকে 30-40টা খাল, 50টা খালের ইতিহাস পাওয়া যায়, কোনো একটা খাল এখন পাবেন না। খাল ভরাট করে আমরা বাড়িঘর তৈরি করেছি, ব্রিজ, কালভার্ট এগুলো ইচ্ছা মতো বানিয়েছি, রাস্তাঘাট ইচ্ছা মতো বানিয়েছি। তাহলে পানির যে প্রাকৃতিক যে জলাধার ছিল, পানি যেখানে থাকতো, এই যে খাল বিল, আমরা আগে যখন সাভারে ট্রেনিং নিতে যেতাম, দুই পাশে যেই পরিমাণ পানির ক্ষমতা ছিল, ধারণ ক্ষমতা, দেখুন দুই পাশ পানিতে তৈ করছে। এখন বাড়িঘর সেখানে আর কিছু নাই, ফলে একটু বৃষ্টি হয়, সে একটু বৃষ্টিতে এখন ঢাকা শহর ডুবে যাচ্ছে, যেটা আগে আমরা আমাদের ছোটোবেলায় আমরা এটা দেখিনি। তার কারণ হচ্ছে আমার প্রাকৃতিক জলাধারগুলো আমরা ধ্বংস করে ফেলেছি। এটা তো আমরা করতে পারি, এটা যদি সরকার যদি খুবই কঠোর অবস্থানে যায়, তো সেটা, এবং সরকারকে সেটা করতেও হবে। কারণ হচ্ছে যে এখন আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আগ্রহে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভবিষ্যতে সব কয়টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে। তার মানে হচ্ছে আমি কি করলাম আর কি করলাম না, এটার হিসাব নিয়ে আমাকে জনগণের মুখোমুখি হতে হবে, জনগণের কাছে আমাকে যেতে হবে। এই যে বন্যা পরবর্তী যে আমরা যে এখন পুনর্বাসন কার্যক্রম করব, প্রথম কাজ হবে কি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা। তার চেয়েও আগে কাজ হচ্ছে ওদের জন্য পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত যোগান দেয়া, সেগুলো স্বাস্থ্যসেবা, কৃষি সেবা, এটার জন্য সরকার অবশ্যই ভালো কাজ করেছে। সরকার এই সকল বিভাগে যারা চাকরি করে তাদের সকল রকমের ছুটি বাতিল করে দিয়েছে এবং এটাকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসাবে ঘোষণা করেছে। তো সেটা সরকারের যা করা, বাট উপায় উপকরণগুলো মজুদ রাখতে হবে। কিন্তু এই যে একটা লিস্ট বানানো, সেই লিস্টটা কিন্তু আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি, এই লিস্টটা বানায় কিন্তু একটা
যারা যখন ক্ষমতায় থাকে তারা বানায়। কিন্তু এখন যদি ক্ষমতায় থাকে আর ক্ষমতা থাকার চেলাচামুন্ডারা যদি এই লিস্ট বানায় এবং সেখানে যদি বেছে বেছে ছাত্রদল যুবদল এসব দেয়া হয়, তাহলে কিন্তু ওই যে সামনে তত্ত্বাবধায়ক সরকারের সময় মানুষ ক্ষমা করবে না। মানুষ দেখবে যে তার বিপদে কে কাছে ছিল, প্রকৃত তালিকা তারা করেছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহায়তা পেয়েছে, এটা মানুষ অবশ্যই দেখতে চাইবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখন কৃষিতে প্রচুর ক্ষতি হয়েছে, এই কৃষিকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি দ্রুত বর্ধনশীল, দ্রুত উৎপাদনশীল, এটা আমাদের ভ্যারাইটিস বাই দিস টাইম আমাদের কৃষিতে অনেক উন্নতি হয়েছে। এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ ডক্টর মুখলেসুর রহমান। প্রকৃতিকে দোষ দিয়ে তো লাভ নেই, প্রকৃতি কাজ প্রকৃতি করবে, মানুষের কাজ মানুষ করবে। এই যে মানুষ আর প্রকৃতির কাজের মধ্যে যে বিভাজনটা, এটাকে আপনি কীভাবে দেখছেন? প্রকৃতি হলো নেচার অ্যান্ড উই আর পার্ট অফ দি নেচার। আমরা প্রকৃতি থেকে এসেছি এবং প্রকৃতিতে আমরা বিলীন হব। এর মধ্যেও যে আমাদের উনি শুধু বন্ধু না, আমার ব্যাটসম্যান ডক্টর হামিদ যে কথাগুলো বললেন, ওটার সাথে সুর মিলে আমি বলতে চাই যে আজকে ন্যাচারাল ক্লাইমেটের মধ্যে সবচেয়ে বড়, যেমন আমাদের এটা একটা বড় খবর, কানাডায় তাপমাত্রা অনেক বেড়েছে। এটা নিয়ে আমেরিকা থেকে বলা হচ্ছে তাদের উপর ট্যাক্স বসানো হবে। তখন কানাডার টেম্পারেচার হলো ন্যাচারাল ব্যাপার। তো এরকম আজগুবি অনেক বিষয় আমাদের উন্নত বিশ্ব থেকে আসতেছে, যে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা এই জন্য বলি যে ব্লু ইকোনমি অথবা ওশেন ডিপ্লোমেসি, এইগুলো আমাদের কিন্তু লং রানে, আমি শুধু এই সরকারের এই তত্ত্বাবধায়ক সরকার অথবা ইলেকশন এইটার মধ্যে না, আমি নেচার নিয়ে আমাকে বলতে বলছেন, এই জন্য নেচারের সাথে বলতেছি। এই জন্য আমরা অনেকেই বলি যে আমরা প্রকৃতি প্রেমিক। প্রকৃতি প্রেমিক হলে কিন্তু বাস্তবে দেখা যায় প্রকৃতির সবচেয়ে বড় শত্রু হলো মানুষ। তাহলে আমরা যে দাবি করতেছি আমরা প্রকৃতির বন্ধু, আসলে কিন্তু আমরা প্রকৃতির বন্ধু না। যেখানে প্রকৃতিকে আমরা বাধাগ্রস্ত করতেছি, সেখানে প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে, আমরা রিভেঞ্জ শব্দটা বলার পক্ষপাতী না, ইটস ওয়ান কাইন্ড অফ রিভেঞ্জ। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। এবং এইটাই আমাদের শেষ জীবনে, শেষ কথার কথা যদি বলেন, ধর্মীয় বিশ্বাস থেকে যে পাপপুণ্য অথবা ওইটার যে বিচার, তার আগে আপনি নেচারের সাথে আপনি যদি কোনো কিছু অতিমাত্রায় তাদের সাথে বিরূপ আচরণ করে থাকি, সেটার কিন্তু খেসারত জীবিত অবস্থায় দিয়ে যেতে হবে, যেটার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ। আমাদের বিভিন্ন জায়গায় যতটুকু যে ক্ষতি হয়, ন্যাচারাল তো একটা আছে, সেটা হবেই। ভূমিকম্পের উপর মানুষের কন্ট্রোল নাই। আবার যে দামানাল অনেক দেশে হচ্ছে, কন্ট্রোল নাই। চায়নার মধ্যে দেশে সুনামি হচ্ছে, যে প্লেন ল্যান্ডের একটা দেশ। এরকম এক একটা দেশের যদি আমরা স্ট্র্যাটেজিক দেখি, যে কৌশলগত, তো প্রকৃতিও বোধহয় তার নানান কারণে রূপ, তার ধরন, তার ক্যারেক্টার পরিবর্তন করেছে। আমাদের দেশে বলা হয় যে একটু আগে যেমন ড্রেজিংয়ের কথা বলে, ইট ইজ নট সিম্পলি ইম্পসিবল টু ড্রেজ দি হোল রিভার্স। আমাদের বনভূমির কথা বলা হয়, সুন্দরবন নিয়ে কথা বলা হয়, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের থাকার ব্যবস্থা নেই, জায়গা নেই, এটি বলা হয়। যদিও বলা হয় আমাদের যে ন্যাচারাল ট্যুরিজমের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হানিমুন ট্যুরিজম আছে। এই হানিমুন ট্যুরিজম মানে বিবাহ সংক্রান্ত না। এই হানিমুন মানে হলো আমাদের এই সমুদ্রে, বনভূমিতে যে সমস্ত জায়গায় মধু আহরণ করা হয়, সেটা যারা দেখতে যায়, সেটার একটা প্রোটেকশন প্রসেস আছে। তাই এটা হলো পার্ট অফ নেচার। এটাও এক ধরনের ট্যুরিজম অনেক ধরনের। তো আমার মনে হয় আমাদের যে বিবেচনাগুলোয় রাখা উচিত, যেটা প্রতি বছর ঘটবে, আমি আমার বেস্ট এফোর্টটা রাষ্ট্রকে, জনগণকে, প্রতিষ্ঠানকে দিতে পারলাম কি না। প্রথম দিতে হবে নিজেকে, সেকেন্ড আমার পরিবারকে, তারপর আমার প্রতিবেশীকে। এবং রাষ্ট্রের সাথে যেহেতু গ্লোবাল ইম্প্যাক্ট জড়িত, যেমন যে কোনো একটা স্টেটমেন্টের সাথে মানে এই অন্য স্টেটমেন্ট চলে আসে, গ্লোবাল স্টেটমেন্ট চলে আসে। আর আমরা একটা গ্লোবাল ভিলেজের কথা বলি, আমরা সেটার মধ্যেই বসবাস করছি। সেই বসবাসের মধ্যে যদি দিন শেষে আমাদের শেষ চাওয়াটা কি? পিস, সম্পদ না, ব্যাংক ব্যালেন্স না, স্বস্তি না, শান্তি। শান্তি কথাটা যতটা হালকা, পিস কথাটা একটু ওয়েট ক্যারি করে। যেমন আমরা যদি বলি লোভী মানুষ, খুব একটা কমন। যদি বলি গ্রিড, এটা কিন্তু অনেক ওয়েট ক্যারি করে। আমাদের এই সংক্রান্ত বিষয় যদি আসে, দুর্নীতিও একটা আসবে। কারণ হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যে প্রসেসে খরচ হওয়ার কথা সেই প্রসেসে খরচ হয় নাই, যে কারণে টাকা খরচ হয়েছে, কিন্তু জনগণ অথবা রাষ্ট্র অথবা ওই এলাকা আমরা এটার সুফল দেখতে পাই না, পাইও নেই। ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি,
এই গত টক শোতে আপনার আসার কথা ছিল, আপনি আসতে পারেননি। জি, আপনি একটা ছবি পাঠিয়ে দিলেন যে আপনি শান্তিনগর ওদিকে পানিতে আপনি ডুবে আছেন। জি। এখন এই দৃশ্য হয়তো আগামী বছর আমাকে দেখতে হবে আমাদের, কারণ ঘটনা তো একটাই, এই যে ডুবেছিলেন এই ঢাকাতে দেখেন এই বন্যা নিরোধ করার জন্য, পানি নিষ্কাশনের জন্য অনেক কিছু করা হয়েছে। এখানে প্রায় এই মুহূর্তে 59টা কিন্তু আমাদের খাল বিল আছে, কিন্তু এক্স্যাক্টলি। খালগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, এবং পানি নিষ্কাশন নাই। ড্রেনেজ অবস্থা তো খুবই খারাপ, পানি পাস হচ্ছে না। এই যে আপনার তীক্ষ্ণ অভিজ্ঞতা, এইটার বাস্তব কথা বলেন, এখানে আমাদের কী করতে হবে? এখানে বাস্তব যদি বলি, কারো কোনো সামর্থ্য থাকলে, পরে আমি দেখছিও অনেকে পাম্প আউট করে তার নিজস্ব পরিধি, নিজস্ব এলাকার পানি সরাইছে। পাম্প আউট ইটস এ ভেরি মাইক্রোস্কোপিক এফেক্ট। কারণ এত বড় ইয়ে থেকে কতটুকু সরাবেন? এখানে আমার দেখা যেটা, প্রতিটি রাস্তায়, আমি ইস্কাটনে থাকি, ইস্কাটনের রাস্তা দিয়ে যদি কথা বলি, সামনে দোকানদাররা যে যত বড়ই দোকান হোক পরিষ্কার করে সব ময়লা ড্রেনে ফেলতেছে। একটা সিমেন্টের প্যাড, আপনারা জানেন সিমেন্টের ব্যাগ যদি জমাট বেঁধে যায়, এটা খুব হার্ড হয়, সেটাও ফেলে দিচ্ছে। তারপরে আপনার সবাই মিলে একটু ফলমূল খেলো, এটা সেটা যত আবর্জনা। কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই যে যেমন হয়েছে অনেক মাছই এটা ওটা খায়, একটা মাছের নাম হয়, ঠিক এরকম কিছু হলে আমরা বলি যে প্লাস্টিকের কারণে বন্যা। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। প্লাস্টিক সাময়িক একটা কারণ, কিন্তু বড় কারণ হলো আমরা ড্রেনগুলোকে নিজেরাই আমরা বন্ধ করে রেখেছি। আমি ছোট্ট একটা উদাহরণ যদি সময় থাকে বলতে পারি, আমরা অন্য অন্য দেশ দেখলে বলি কি ছবির মতো। কেন ছবির মতো বলি? যদি আপনার বাড়িটা 1 বিঘার উপর হয়, আরেকটা বাড়ি যদি 1 বিঘার উপর হয়, মাঝে যদি 3 বিঘা জমি খালি থাকে রাষ্ট্রের, এই 3 বিঘাকে 1.5 বিঘা করে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এনার বাধ্যতামূলক কাজ হলো এই 1.5 বিঘা পরিষ্কার রাখা, নাহলে আপনার ফাইন হবে। এখন আমরা যদি সত্যি কথা বলতে ছোট করে হলেও শুরু করা যায়, 1-2টা রাস্তা দিয়ে আমাদের সিটি কর্পোরেশন শুরু করতেই পারে। সিটি কর্পোরেশনের কনজারভেন্সির জন্য আলাদা আমাদের টাকাও নেয়, ট্যাক্সও নেয়, যে এই রোডের 2 সাইডের সমস্ত আপনাদের যে ড্রেন, একসময় ড্রেন ছিল না, তারপর আমাদের ওপেন ড্রেন, এখন কভার ড্রেন হওয়াতে যেটা হয়েছে, সবাই ওই কভারের তলে দিয়ে 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 ড্রেন আর ড্রেন নেই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর ড্রেন নাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, কি বলতে চান? এই দিন নয়, আরও দিন আছে। এই বন্যা শেষ নয়, আরও বন্যা আছে। এই বন্যার সাথে আমরা অভ্যস্ত, ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রাগৈতিহাসিক কাল থেকে শুনে আসছি যে আমাদের এটা বন্যা প্রবণ এলাকা, বন্যা সবসময় হয়। তাহলে এই যে আমাদের দীর্ঘ বন্যার যে অভিজ্ঞতা, সেই বন্যার অভিজ্ঞতা থেকে আমরা কি টেকসই কোনো বন্যা প্রতিরোধ ব্যবস্থা অথবা বন্যা পরবর্তী যে পুনর্বাসন ব্যবস্থা, সেটাকে আমরা আদৌ করতে পেরেছি? আমাদের করার জন্য আমাদের সরকার যখন ক্ষমতায় আসে, অতীতে দেখেছি যে এই সরকারি ক্ষমতায় আসুক, সে কিভাবে ক্ষমতায় টিকে থাকবে এবং পরবর্তী সময় আবার আসবে, এটাই থাকে মেইন ফোকাস, মেইন টার্গেট। জনকল্যাণ অথবা বন্যা নিয়ে কাজ করা অথবা অন্য কোনো যেগুলো জনদুর্ভোগের কারণ, এগুলো নিয়ে কাজ করার কারো কখনো সময় হয়নি, আমরা দেখিনি। আমরা আশাবাদী যে আপনি দেখেন, আমি এই প্রসঙ্গেই বলি যে একটা প্রতিষ্ঠানের নাম বলি, জাতীয় নদী রক্ষা কমিশন, এরকম একটা নাম আছে, অনেকেই জানে না যে এরকম একটা আমি কিছু একটু আছে। জাস্ট এটাকে বলে নরক। এইটার জাতীয় সংক্ষিপ্ত নদী রক্ষা নাম হচ্ছে নদী রক্ষা কমিশন, নরক। এখানে সরকারের একজন সিনিয়র সচিব ওখানে বসে আছেন ইয়ে হিসাবে, কিন্তু আমি ওনার দোষ দিচ্ছি না, যে এনার কাজ হচ্ছে নদী রক্ষা। আর নদী যারা ভক্ষণ করেছে, ইনি এই নদী রক্ষককে দিনে 30 বার গিলতে পারেন, যারা ভক্ষক। তো ইনাদের সাথে ফাইট করার কি আমার কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে আমরা কেন কার্যকরীভাবে এই সকল প্রতিষ্ঠানকে গড়ে তুলি না, যে নদী যারা ভক্ষণ করছে, আমরা কেন জেলা প্রশাসককে, এসপিকে স্ট্যান্ডিং অর্ডার দিয়ে রাখি না যে তোমার এলাকায় যদি নদী বেদখল হয়, নদী জবরদখল হয়, তোমাকে জবাবদিহি করতে হবে। এবং আমরা কেন নদী রক্ষা কমিশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান করছি না? প্লাস আপনি দেখেন, এই যে রেড ক্রিসেন্টের একটা বাহিনী আছে, এরা মেইনলি হচ্ছে, এরা যখন ওই জাতীয় দুর্যোগ বলতে ঘূর্ণিঝড় যখন হয়, তখন এরা কাজ করে ভলান্টিয়ার, ইউনিয়নে ওয়ার্ডে আছে। তো এর একটা বিরাট একটা শক্তি। এদের না কোনো সামান্য কোনো স্বীকৃতিও নাই, এদেরকে একটা পয়সাও দেওয়া হয় না। একেবারে প্রথম দিকে এদেরকে একটা একটা মাইক্রোফোন আর একটা রেডিও দেওয়া হয়েছে, ওই যে ব্যাটারি দেওয়া হয়েছে, ওই ব্যাটারি ওইটাই, আর কোনো দিন ব্যাটারিও দেয় না, একটা টর্চ লাইট, ব্যাটারি দেয় না। এগুলো তো ব্যাটারি কিন্তু ধীরে পয়সা দিয়েছে, তারা একটা বেতন দিলেও তো একটা কথা ছিল, কিচ্ছু দেয় না। তারপরেও কিন্তু তারা দুর্যোগের সময়, জাতীয় দুর্যোগের সময় বিশেষ করে
যখন ঘূর্ণিঝড় হয় তারা প্রচুর কাজ করে, বন্যা মোকাবেলায় তাদেরকে আমরা কাজ করতে পারি, একটা নমিনাল টোকেন হিসাবে আমরা তাকে, যে তার একটা দায়বদ্ধতা আছে, তাই সে দায়িত্বপ্রাপ্ত, সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, 100 টাকা দেই না কেন, 500 টাকা দেই না কেন মাসে, দিতে পারি, দিয়ে তার এই যে ভলান্টিয়ার নেচারের কাজটাকেই আমি তার একটা দায়বদ্ধতা নিয়ে আসি, এগুলো আমরা তৈরি করতে পারি। কিন্তু আমাদের ওই যে বললাম যে আমাদের তো এই সকল চুলচেরা বিশ্লেষণের সময় নাই, আমাদের সময় একটাই, যে সেটা হচ্ছে এখন আমি ক্ষমতায় আছি, ক্ষমতাটা তো আমাদের থাকতে হবে, কারণ আমরা তো অতীতে দেখে আসছি যে ক্ষমতায় থাকার জন্য জনগণের কোনো দায়বদ্ধতার দরকার নাই। সরকার পরিবর্তন হয়েছে, ব্যবস্থা চেঞ্জ হয়েছে, আমরা আশাবাদী এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই জনগণের কাছেই যেহেতু বারবার ফিরে যেতে হবে, সুতরাং জনকল্যাণেই সরকার কাজ করবে। এবং বন্যা যেহেতু বিরাট একটা জনদুর্ভোগ, জনসমস্যা, নিশ্চয়ই আমাদের সরকার এটার জন্য স্থায়ী কোনো পুনর্বাসন ব্যবস্থা, অবকাঠামো একটু তৈরি করবেন। থ্যাংক ইউ। ডক্টর মুখলেসুর রহমান, আপনি এখন অধ্যাপনা করছেন। জি, ওই অধ্যাপনা সূত্রে বলছি, আমরা লক্ষ্য করছি যখনই বন্যা হয়, দুর্যোগ হয়, প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা ব্যস্ত হয়ে পড়েন ত্রাণ দেওয়ার জন্য। এবং এই ত্রাণের মধ্য দিয়ে এত ছবি দেখা যায় ফেসবুকে, ইউটিউবে, এবং ফেসবুকে বোঝা যায় তারা একটা ছবি তুলতেছে শুধু মানুষকে প্রচার করার জন্য। এই যে এক শ্রেণীর লোক ত্রাণ দেওয়ার চেয়ে প্রচারটাকে মুখ্য মনে করতেছে, এই যে মানসিকতা, এটা আপনি কীভাবে দেখবেন? আমার জীবন দিয়ে বলি, 74 সালে যখন দুর্ভিক্ষ হলো, রংপুর আমার বাড়ি, আমাদের বাসার পাশেই, তখন বলতে জুনিয়র ট্রেনিং কলেজ, এখন ওটা একটা বিএড কলেজ হয়েছে, ওই মাঠে নোংরখানা খোলা হলো। আমি তখন ভলান্টিয়ার ছিলাম। তখন কোনো ছবি, ক্যামেরা, স্টিল কিছুই ছিল না, কিন্তু আমরা ঠিক টাইমলি যতদিন করার এই কাজটা করেছি। এখন আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে 30টার মতো ক্লাব আছে স্টুডেন্টদের। অনেকে আমাদের ক্লাস চলাকালীনই অনেক সময় নক করে, বলে স্যার 2টা কথা আছে। কি বলে? স্যার আমরা, আমাদের এই ক্লাবের নাম ইয়েস ক্লাব, আমরা এই কিছু ত্রাণ নিয়ে যেতে চাই, আপনি স্যার পারলে পার্টিসিপেট করেন। স্টুডেন্ট দেখি সবাই কিছু, কারণ সামর্থ্য আছে তাদের। এখন এটা হয়েছে স্যার, আমি আপনাকে বলতে পারি যে একদিন টেলিভিশনে আমি দেখছি এটা, যে 1 মগ, এই আমি যে ইয়ের কথা নোংর খারাপ, 1 মগ এই খাবার একজনকে দিচ্ছে। আমি গুনলাম হাত, দেখি যে 12 অথবা 13 জনের হাত 1 মগে, এবং এটা ভাইরাল। আপনি যেটা ফান করে বলছেন, ইট ইজ হ্যাপেনিং, এটা সব ক্ষেত্রে হচ্ছে তা না, তবে অধিকাংশ ক্ষেত্রে স্যার আবার আমাদের আজকাল আর কি প্রচারই প্রসার, রাজনীতিতে এটা একটা ব্যাপার। আর রাজনীতি যারা করেন না, ওই প্রতিষ্ঠান যে গেল, ওদের টাকা নিয়ে যে গেল, ওরা এসে দেখাবে, দেখো আমরা এই করছি সেই করছি। আমাদের দেশে কয়েকটা ফাউন্ডেশন আছে, তারা গাজায় সাহায্য পাঠাবে এই কথা বলে এখানে টাকা তুলতেছে। এটা আমার দেখা, মানুষের সিম্পেথি। তো স্যার এখন কে কোথায় এক্সপ্লয়েট করতেছে, আমরা যেহেতু আমার নামের একটু আগে অধ্যাপক বলছেন, এই জন্য বল, সাইকোলজিক্যালি ইউ আর এক্সপ্লয়েটিং সো মেনি পিপল ইন দ্য নেম অফ রিলিজিয়ান অ্যান্ড আদার ইস্যু। এইভাবে আমরা অনেকের কাছ থেকে টাকা আদায় করতেছি, এবং প্রচারটা এই কারণেই দরকার, এসে বলতে পারবো যে আমি যে টাকা নিয়ে গেছিলাম, এই যে দেখেন। এখন এখানকার টাকা গাদায় যাচ্ছে কি না, উই ডাউট। তা আমার মনে হয় এই প্রচারের প্রসার এখান থেকে মানুষ তখনই সরে আসবে যখন তার বিবেক কথা বলবে যে ভালো কাজ করাটা আমার নৈতিক দায়িত্ব। আমি পৃথিবীতে আসছি 2টা কারণে, একটা হলো সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছে, ওনার শুকরিয়া আদায়। সেকেন্ড অপশন হলো আমার এই যেই জনবসতিতে বাস করি, অথবা যেই পৃথিবীতে যে আর্থে বাস করি, সেই মানুষের জন্য আমি কতটুকু কি ভালো করতে পারলাম। ইট ইজ বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল। রিলিজিয়ানের যদি অন্য ওর ভিতরে যান, আমি ওটা নিয়ে আলোচনায় আসতেছি না, আমাদের আজকের আলোচনা ন্যাচারাল ক্যালামিটিস, বন্যা। ন্যাচারাল ছাড়াও তো ম্যানমেডও তো কিছু কিছু আছে, কোনো জায়গায় বাদ করে দিয়ে ইচ্ছা করে যেই সময় আপনার পানির দরকার নাই, সেই সময় আপনার ছেড়ে দিলেন। ন্যাচারাল না, এটাকে ন্যাচারাল যদিও বলা হচ্ছে, এটা ম্যানমেড। তো সব কিছুকেই ফেস করার মতো স্যার আমরা অনেক কি বলবো, পোর খাওয়া জাতি, আমাদের অনেক ত্যাগতিকতা আছে, এবং আমাদের অনেক সংগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি আমরা কে কী করলো এটা না, আমি কি করতে পারলাম, এবং আমার সামর্থ্য মতো আমি সামর্থ্যের মানে যেটাকে বলে হাইয়েস্ট লেভেল বেস্ট অপশনটা আমি দিতে পারলাম কিনা, আমার ইনকামে আমার একটা কিছু অংশ প্রতি মাসে সব জায়গায় আমি দিতে পারতেছি কিনা। এটা যদি স্যার অভ্যাস করা যায়, তাহলে এটা সম্ভব। এই অভ্যাসটা কে করবে? আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুখলেস, ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা দেখেছি পত্রিকায়
নিউ মার্কেটে পানি জমে যাচ্ছে, জল জমাট না কিন্তু একেবারে জলাবদ্ধ হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যে নিউ মার্কেটের পানিটা ওই বিডিআর ভিতর দিয়ে পাইপলাইন ছিল, কিন্তু বিডিআর ঘটনার পরে এই পাইপলাইনটা বন্ধ করে দেওয়া হয়, বুড়িগঙ্গা যেত। কিন্তু বিকল্পটা কি ওইভাবে চিন্তা করা হয়নি। তাহলে এই যে দেখেন অসঙ্গতিগুলো আসতেছে কোথায়, বেশিরভাগটা হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব সিটি কর্পোরেশন বলেন, এলজিডি মিনিস্ট্রি বলেন, মন্ত্রণালয় বলেন, একটা কোঅর্ডিনেশন যথেষ্ট অভাব। প্রচুর বাজেট আসতেছে, বাজেট আগামী তো আসবে। এই যে বাজেট নির্ভরশীল যে সেবা করা, যেখানে মানবিকতার চেয়ে বাজেটটা বড় হয়ে যায়, যেটা ডক্টর মুকলেশ বললেন সুন্দরভাবে, আপনি জিনিসগুলিকে কীভাবে মূল্যায়ন করবেন? না, আমি খুবই ইতিবাচকভাবে দেখতে চাই, বিশেষ করে দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের সরকার, বর্তমান যে সরকার, এ সরকার দুটো কর্মসূচিকে খুবই প্রাধান্য দিয়েছেন। নাম্বার ওয়ান, উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের পিরিয়ডে আগামী 5 বছরে আমরা এই পরিমাণ খাল খনন করব, যেটা বন্যার অন্যতম প্রধান কারণ, যে আমার পানি নিষ্কাশনের বা পানি ধারণ করার কোনো ন্যাচারাল কোনো জায়গা নেই। তিনি যে ঘোষণা করছেন যে এই পরিমাণ খাল খনন করবেন, ঢাকা শহরের খালগুলোকে উনি পুনরুদ্ধার করবেন, এটাও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। এটার সাথে হচ্ছে উনি একটা বিরাট সংখ্যক, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে বলেছেন যে প্রত্যেক ছাত্র, প্রত্যেক যুবক, প্রত্যেক দলীয় নেতা কর্মী এতগুলো করে গাছ লাগাতে হবে। গাছ কিন্তু বন্যা নিয়ন্ত্রণের অন্যতম একটা প্রধান বাহন, যে আমরা বন্যা নিয়ন্ত্রণ, মাটিকে ধরে রাখতে হলে, মাটিকে শক্ত করে ধরে রাখতে হলে আমার গাছ লাগবে। সুতরাং আমি আশাবাদী সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং ওনার দলের নেতা কর্মী, আমরা সাধারণ মানুষ, আমরা যদি কাজ করি, সত্যি সত্যি যদি এই পরিমাণে খাল খনন করা সম্ভব হয় এবং এই পরিমাণে গাছ লাগানো সম্ভব হয়, এটার মধ্যে যদি কোনো রাজনীতি না থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে দেখব যে এটার একটা ভালো সুফল এবং ইতিবাচক প্রভাব আমরা পেয়েছি, সেটা শহরে, নগরে, জনপদে, সর্বত্র। আমরা আগামী দিন একটু পরে যাই, আগামী বছরে আসি। জি, আপনি কি মনে করেন আগামী বছর এই ঢাকা শহর জলাবদ্ধতা মুক্ত হবে? আগামী বছর আপনি বলতে পারেন না। যেটা আপনি বছরের পর বছর দেখে আসছেন, সেটা আপনি টাইমলাইন দিয়ে এখন জুলাই মাস আপনি বলবেন যে আগামী জুলাইতে এটা কি বন্ধ হয়ে যাবে, হবে না। কারণ এটাকে আপনাকে সময় দিতে হবে, এতগুলো খাল পুনরুদ্ধার করতে হবে, খালগুলো পানি নিষ্কাশন, কতটুকু হতে পারে মনে? এটা হতে পারে যে অ্যাটলিস্ট যে এবারের যে জলাবদ্ধতা, যদি সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ হয়, এই পরিমাণ জলাবদ্ধতা বা এই লেভেলের জলাবদ্ধতা হবে না, এইটুকু আমরা আশা করতে পারি। কিন্তু সুনির্দিষ্ট সময় দিয়ে এইটা তো পলিটিশিয়ানরা বলতে পারে, আমি সাধারণ আমলা হিসাবে আমি এটা বলতে পারবো না। স্যার, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করতে পারি? Yes. যেহেতু আমরা নদী রক্ষা কমিশন একটা আছে, এটা ফরিদপুরে হেড অফিস হইলেও সারা বাংলাদেশ দেখে এটা। তা আমার মনে হয় আমাদের যেমন স্যার আপনার মনে আছে, কিছু একটু বৃষ্টি হলেই শান্তিনগরে পানি উঠে যেত, এটা থেকে কিন্তু আমরা মুক্ত হয়েছি। আমার মনে হয় ঢাকা শহরকে যদি এরকম কয়েকটা জোনে, যদিও সিটি কর্পোরেশন 2টা করা হয়েছে, কতগুলো কাউন্সিল করা হয়েছে, এটাকে প্রায়োরিটি দেখে দেখে এই বছরে যদি আমরা যেমন স্যার 88-এ আমরা একটা বেঞ্চমার্ক করি, হাইয়েস্ট বেঞ্চমার্ক বন্যা হয়েছিল, ওইটাই আমাদের এখন মতো হাইয়েস্ট বেঞ্চমার্ক। ওইরকম যদি বেঞ্চমার্ক ধরে কোন কোন এলাকায় এইবার বেশি বন্যা হয়েছে, এইভাবে স্যার স্কিম করে আমরা যদি পার্সেন্টেজ 5 বছরটাকে ভাগ করি, তাহলে 20% পড়ে। এই 20% যদি এইবার কাজ করতে পারি, তাহলে আপনার যে কোশ্চেনের লিডিং কোশ্চেনের মধ্যে এই উত্তরটা আছে। আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি, আর আমাদের হাতের সময়ও শেষ হয়ে গেছে। ধন্যবাদ ডক্টর অধ্যাপক মুখলেসুর রহমান এবং ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ হামিদ। আমরা তো গুরুত্ব আলোচনা করলাম। দর্শক, আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল বন্যা পরবর্তী করণীয় কি। এই ব্যাপারে দুজন অভিজ্ঞ আমলা এবং অভিজ্ঞ নাগরিক এবং বলতে পারেন অভিজ্ঞ বিশেষজ্ঞ তারা তা কথা বললেন এবং তারা অত্যন্ত বাস্তবতায় কথাগুলো বলেছেন এবং তারা এই যে একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে আমরা যত যাই করি সব কিছু মূল হচ্ছে মানুষ। এই মানুষটা যদি সঠিক হয়, দৃঢ়চেতা হয়, আদর্শবাদী হয়, সুদূরপ্রসারী হয়, যে কোনো কাজ করা সম্ভব। আর যদি না হয়, যত টাকায় আসুক, যত প্ল্যানিং আসুক, যাই আসুক, ঘুরে ফিরে কী হবে, যা লাউ তাই কদু হয়ে যাবে। এই লাউ কদুর চক্করে পড়ে বাংলাদেশ এই 50 বছর পর্যন্ত এখানে আসছে। কিন্তু আমরা সামনে দেখতে চাই সত্যিকার অর্থে পলিসি হবে, বাস্তবায়ন হবে। পলিসি বাস্তবায়নে তারাই থাকবে যারা সমস্যাটা বোঝে, জানে এবং তাদের দিয়ে দেশ উপকৃত হবে। আমরা ধিক্কার জানাই
ওই ব্যবস্থাকে যেখানে অযোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসে দেশকে আরও করুণ পরিণতিতে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের।